বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে সফর করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাতে চীন বাংলাদেশ মিয়ানমার করিডোরের বিষয়ে আলাপ করে আসবার পর এখন ঢাকায় বসে চীনের রাষ্ট্রদূত বলছেন বাংলাদেশ মিয়ানমার চীন করিডোরের কাজ নাকি এরই মধ্যে এগিয়ে চলেছে। এই রকম একটা উদ্বেগের প্রেক্ষাপটে বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ সহকারী সার্জিও গোর। ধারণা করা হচ্ছে, বিভিন্ন সূত্র থেকে এ খবর জানা যাচ্ছে যে সার্জিও গোর মূলত ঢাকায় আসছেন এই চীনা করিডোরের বিষয়ে আলোচনা করতে। কিন্তু শুধুই কি চীনা করিডোরের মানে চীন বাংলাদেশ মিয়ানমার করিডোর নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র 2025 সালে যে বিষয়ে বাংলাদেশের ওপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি করেছিল, রাখাইন করিডোর সৃষ্টি, সেই রাখাইন করিডোর মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়ার বিষয়ে আবারও বাংলাদেশ সরকারের ওপর চাপ বাড়া শুরু করেছে? এসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক। সুবীর ভৌমিক, আপনাকে স্বাগত জানাই। সুবীর ভৌমিক, মানে চীন যে করিডোরের কথা আলাপ করলো বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ বলছিল সেটা তারা বিবেচনা করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে চীনা রাষ্ট্রদূত বলছেন এ কাজ নাকি এগিয়ে চলেছে। সেই চীন বাংলাদেশ মিয়ানমার করিডোরের যে রাস্তা আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বা মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে রাখাইন করিডোরের যে চাপ, সেটা তো একই জায়গায়, মানে সেই রাখাইন রাজ্যের চকপিউ বন্দর পর্যন্ত তো এই করিডোরও যাবে। সেটাই কি একটা কারণ কেন এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র আবার রাখাইন করিডোর বিষয়ে বাংলাদেশকে চাপ দেওয়া শুরু করলো? চাপ তো দেবেই, কারণ তুমি যদি তোমার একটা জমি আছে, তুমি যদি এই জমি দুই প্রমোটারকে দেখাও, তারপর তো দুই প্রমোটার থেকে তুমি চাপে পড়বা। এ বলবে আমাকে এটা হ্যান্ড ওভার করো, ও বলবে আমার প্রজেক্টের জন্য এটা আমাকে হ্যান্ড ওভার করো। মানে বাংলা কথায় খুব সাদামাটা ভাবে আমি যেটা বললাম এইটাই এখন ঘটনা। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন ধরে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে রাখাইন করিডোরের জন্য। হ্যাঁ, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল উনি বলতেন যে আমি সেন্ট মার্টিন নিয়েও আমার উপর চাপ ছিল। এখন সেন্ট মার্টিন রাখাইন করিডোর একটাই উদ্দেশ্যে। কেন? যে মায়ানমারে যে গৃহযুদ্ধ চলছে, এই গৃহযুদ্ধে আমেরিকা বকলমে বাংলাদেশকে সামনে রেখে হস্তক্ষেপ করতে চায়। হস্তক্ষেপের নমুনাটা কি? এখনই ওরা আমেরিকান মেরিন টেরিন যুদ্ধ বিমান নিয়ে এখানে ঢুকতে চায় না। ওরা চায় যে মায়ানমারের যে মিলিটারি জুনটা, যেখানে অবশ্য এখন নির্বাচন হয়ে আর্মি চিফ এখন প্রেসিডেন্ট হয়ে গেছে, কিন্তু কার্যত সেনাবাহিনীর হাতেই তো ক্ষমতা মায়ানমারে। তো সেই মিলিটারি জুনটা হচ্ছে চীনের একদম কাছের, খুবই কাছের, ঘনিষ্ঠ। তো এই সরকারের পতন ঘটায় ওখানে মানে কয়েকটা আলাদা আলাদা স্বাধীন সত্তা, সেটা মার্কিনদের উদ্দেশ্য। এবং বিশেষ করে আরাকান, যেটা এখন রাখাইন প্রদেশ বলে, কিন্তু একসময় আরাকান বলা হয়তো, আরাকান নামেই বহুল পরিচিত। তো এই জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্র কেন চাচ্ছে বাংলাদেশের কাছে বাংলাদেশের উপরে এত চাপ কেন? ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পার্টনার, কিন্তু ভারত কোনো অবস্থায় চায় না মায়ানমার ডিস্টেবিলাইজড হয়ে যাক, এটা একদম চায় না। কেন? ভারতের বেশ কিছু ইম্পর্টেন্ট কানেক্টিভিটি প্রজেক্ট মায়ানমারকে কেন্দ্র করে আছে। একটা কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট, যেটা কলকাতার থেকে সমুদ্র পথে সিটওয়ে যেটা একসময় আচিয়াব বলতো, যেটা রাখাইন প্রদেশের রাজধানী এবং মূল বন্দর, এবং সেইখান থেকে নদী পথে কালাদান নদী হয়ে পালেটোয়ার থেকে সড়ক পথে জরিনপুই মিজোরাম। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা অল্টারনেট নর্থ ইস্টকে কানেক্ট করার রাস্তা, যদি কোনো কারণে চিকেন নেকের কোনো সমস্যা দেখা দেয়, যেটা শিলিগুড়ি করিডোর আর বাংলাদেশের ভিতর দিয়ে যে ট্রানজিট কোনো রকম যদি ওইখানেও একটা গোলযোগ হয়। তো এই কালাদান মাল্টিমোডাল প্রজেক্টটা এখন আরো বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছে, কারণ এইটা এই অল্টারনেট রুটটা তারা অ্যাক্টিভেট করতে চাচ্ছে, নর্থ ইস্টের একটা অল্টারনেট রুট। আর গোল্ডেন ট্রাইল্যাটারাল হাইওয়ে, এটা ভারতের আরেকটা প্রজেক্ট, যেটা উত্তর পূর্ব ভারতে মণিপুর থেকে মায়ানমারের ভিতর দিয়ে বেশ কয়েকটা প্রদেশ হয়ে মাইসট থাইল্যান্ডে, যেটা দিয়ে মানে ওভারল্যান্ড কানেক্টিভিটি টু সাউথ ইস্ট এশিয়া এক কথা। তো ভারত এই জন্য চায় না যে মায়ানমার একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মায়ানমার ভেঙে পড়ুক।
মায়ানমারে 2-3টে রাষ্ট্র তৈরি হোক, এটা ভারত একদম চায় না। হ্যাঁ, এবং এই জায়গাতে এবং বাংলাদেশের ওপর শুধু যে রাখাইন করিডোরের চাপ তা কিন্তু নয়। আপনার মনে থাকবে যে 2025-এ যখন জাতিসংঘ মহাসচিব এলেন, তিনি সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট করে বললেন যে তারা মনে করেন যে বাংলাদেশের আরাকান আর্মির সঙ্গে সংযোগ গড়ে তোলা উচিত। মানে যেই গোষ্ঠীটি, সশস্ত্র গোষ্ঠীটি এখন রাখাইন রাজ্য দখল নিয়েছে। চীনের সঙ্গে ঘনিষ্ঠতা হচ্ছে মায়ানমারের জান্তা সরকার, যারা এখন নির্বাচিত সেই সরকারের। আর মার্কিন যুক্তরাষ্ট্র চায় আসলে রাখাইন রাজ্যটা আরাকান আর্মির দখলে থাকুক, এবং জাতিসংঘেরও সেটাই চাওয়া বলেই বোধহয় বাংলাদেশকে সে চাপ দিল যে আরাকান আর্মির সাথে যোগাযোগ করতে হবে। এবং এরপর কিন্তু খলিলুর রহমান, তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এখনকার পররাষ্ট্রমন্ত্রী বললেন যে বাংলাদেশের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। তারপর তো রাখাইন করিডোরও হয়ে যাচ্ছিল, মাঝপথে হঠাৎ করে নানা চাপে শেষ পর্যন্ত আর ইউনূস সরকার সেটা আনুষ্ঠানিকভাবে দিয়ে যেতে পারলো না। না না, এখানে কয়েকটা কথা আমি তোমাকে প্রথমেই বলি। সেটা হচ্ছে রাখাইন করিডোরটা মার্কিন যুক্তরাষ্ট্র চাইলো একটাই কারণে, যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক সত্ত্বেও ভারত যেহেতু মায়ানমারে এরকম একটা বিশৃঙ্খলা হবে, হ্যাঁ, 2-3টে আলাদা রাষ্ট্র, এই জিনিসটা ভারত চায় না। ভারত মায়ানমারকে একটা একটা দেশ হিসেবে অক্ষুণ্ণ অবস্থায় দেখতে চায়, এবং এই জায়গাতে ভারতের স্বার্থ কিন্তু চীনের সাথে মিলে, চীনও সেটাই চায়। এখন হয়তো ভারতের সাথে চীনের তফাৎটা কোথায়? চীন ওখানে মিলিটারি জুনটা থাকবে, গণতন্ত্র, এগুলি নিয়ে চীনের মাথা ব্যথা নেই। চীনের স্ট্র্যাটেজিক পারপাস, বিজনেস পারপাস সার্ভ হলে হবে। ভারত এখানে একটা গণতন্ত্র হোক, কেন ভারতের একটা ধারণা যে গণতন্ত্র যদি না হয় এবং সবগুলি অঞ্চলে যেখানে গৃহযুদ্ধে বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী লিপ্ত হয়েছে, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী, এটার একমাত্র সমাধান হচ্ছে কথাবার্তা বলে একটা ফেডারেল কনস্টিটিউশন হবে এবং ডেমোক্রেসি হবে, এবং তাহলে মায়ানমারের স্টেবিলিটি ফিরে আসবে, স্থিতিশীলতা ফিরে আসবে। এটা ভারতের মতামত। যাই হোক, কিন্তু ভারত চায় না আমেরিকার সাথে মিলে এখানে একটা গোলযোগ পাকিয়ে রাখাইন একটা আলাদা রাষ্ট্র হবে, কাচিন একটা আলাদা প্রদেশ হবে, যেটা আমেরিকানরা চায়। এই জায়গাতেই ওরা আমেরিকানরা দেখলো যে যখন ভারতকে লাইনে আনা যাচ্ছে না, তাহলে এখানে আর বাংলাদেশের প্রতিবেশীকে এইদিকে গোলমাল পাকানোর জন্য বাংলাদেশ, কেন বাংলাদেশের সাথে রাখাইন প্রদেশের সীমান্ত আছে, পার্বত্য চট্টগ্রাম এবং এবং চিটাগাংয়ের যে বৃহত্তর চিটাগাং অঞ্চল। এই জন্য এখানে গন্ডগোলটা তুমি ঠিকই বলছো যে ইউনূস সাহেব আর খলিল সাহেব তো একেবারে জাতিসংঘ, আর জাতিসংঘ এখন আমেরিকার থেকে আলাদা কিছু না। আমেরিকা ট্রাম্প যদি বলে ওঠো তো গুটেরাস উঠবে, ট্রাম্প যদি বলে বসো, মানে ব্যাপারটা এই জায়গাতে চলে গেছে। জাতিসংঘের নিজস্ব স্বাধীন সত্তা একটা আন্তর্জাতিক সংস্থা হিসেবে ক্রমশই কম্প্রোমাইজ হয়েছে। এটা আমার কথা না, এটা অনেকেরই কথা। তো যাই হোক, এই জায়গাতে আমেরিকানরা যেটা শুরু করলো, বিশেষ করে শেখ হাসিনা যতদিন ছিল এটা তারা পারে নাই। এটা আমি তোমাকে একটা গোপন তথ্য দেই, আমি জানি, খুব ভালোভাবে জানি, কারণ আমার আরাকান আর্মির মধ্যে যারা ওখানে যুদ্ধ করছে তাদের মধ্যে বন্ধু বান্ধব আছে, খাইন টুকা ওদের নাম্বার 2। আমি এই সব অঞ্চলের গেরিলা গোষ্ঠী সবার সাথে আমার যোগাযোগ আছে। আমি তোমাকে এইটা বলি যে আমেরিকানরা যেটা করছে, ওরা এই ইউনূস সাহেব আসার পরে দেখবে যে ওদের সামরিক জাহাজ ঘন ঘন পোর্ট অফ কল নেভেল ডিপ্লোমেসির নামে চট্টগ্রামে আসছে। আসলে চট্টগ্রামে নেভেল ডিপ্লোমেসি এগুলি কোনো ব্যাপার না। এরা যেটা করছে, এরা রাখাইন প্রদেশ আসার সময় বঙ্গোপসাগরে ঢোকার পরে এই রাখাইন উপকূল ঘেঁষে এই জাহাজগুলি আসছে, যেটাকে ইন্টেলিজেন্সের ভাষায় বলে কিসিং দ্য কোস্ট অপারেশন। মানে আক্ষরিক অর্থে কিসিং না, এটা কিসিং মানে হচ্ছে যে খুব ক্লোজ যাচ্ছে, একেবারে ঘেঁষে, এবং তারপরে ওইখানে অস্ত্র টস্ত্র নামায় দিয়ে এই বিভিন্ন গেরিলা গোষ্ঠীর জন্য তারপরে ওনারা বাবুরা এসে চিটাগাংয়ে পোর্ট অফ কল, নেভেল ডিপ্লোমেসি, 2-একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, 2-একটা জাতীয় পতাকা, 2 দেশের উত্তোলন ইত্যাদি ইত্যাদি, এবং তারপরে দে গো ব্যাক। এইসব করে এইটাই নবনীতা একটা বড় কারণ যে আরাকান প্রদেশে যুদ্ধরত রাখাইনদের যে মূল সংগঠন, গেরিলা সংগঠন আরাকান আর্মি, 2 বছরের মধ্যে তারা ড্রামাটিক্যালি, মানে 3টা শহর বাদ দিয়ে বাকি পুরা রাখাইন প্রদেশ তাদের দখলে চলে যায়। বার্মিজ আর্মি ওখানে বিমান ব্যবহার করেও, যেটা আরাকান আর্মির হাতে নাই, আমি যুদ্ধ বিগ্রহের ব্যাপারটা একটু বুঝি,
ইভেন এয়ার সাপোর্ট নিয়েও বার্মিজ আর্মি ওখানে টিকে থাকতে পারেনি। 3টা মাত্র শহর তাদের হাতে রয়েছে, একটা হচ্ছে সিটওয়ে যেটা রাজধানী এবং মূল বন্দর, আরেকটা হচ্ছে চীনাদের তৈরি করা যে ডিপ সি পোর্ট চকপিউ, যেখানে ম্যাডে আইল্যান্ড বলে একটা জায়গাতে রিফাইনারিও আছে, যে রিফাইনারি এখান থেকে একেবারে সোজা চীনের ইউনান প্রদেশ অব্দি। আরেকটা ছোট টাউন হিল টাউন মানাং বলে, ওটা খুব ইম্পর্টেন্ট কিছু না। এরকম অবস্থা হইলো কেন? এই প্রচুর অস্ত্র শস্ত্র এরা পাইছে এবং এদের থ্রু দিয়ে আরো কিছু অস্ত্র শস্ত্র আমেরিকানরা বিভিন্ন জায়গায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দিয়ে চীন প্রদেশেও ঢুকাইছে, কাচিনদের হাতেও বেশ কিছু অস্ত্র শস্ত্র গেছে। হ্যাঁ, ইভেন কমব্যাট ড্রোন, যেটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে এদের হাতে নিউ টেকনোলজি যেটা যুদ্ধের জন্য। এখন যেহেতু প্লেন দেওয়া সম্ভব না, তো বার্মিজ এয়ারফোর্স কে কাউন্টার করার জন্য এরা ড্রোন এবং অ্যান্টি এয়ারক্রাফট কিছু কিছু ম্যান প্যাডস বলে, যেগুলি শোল্ডার থেকে ফায়ার করলে বিমানকে লক্ষ্য করে বিমানকে ভূপাতিত করা যাবে। এইটা করে মানে এইসব অস্ত্রশস্ত্র, মার্কিনী অস্ত্রশস্ত্র ঢোকার ফলে মায়ানমারে যে গৃহযুদ্ধ তার একটা বিরাট পট পরিবর্তন হয়েছে এবং মায়ানমার আর্মি ব্যাকফুটে এখন অনেক জায়গাতেই। মানে এখন এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ইত্যাদি এদের নানা রকম এস্টিমেট তুমি দেখবে যে এরা বলছে যে 30 থেকে 35% মায়ানমারের ভূখণ্ড এফেক্টিভলি মায়ানমার আর্মির হাতে আছে, যেখানে মায়ানমার কেন্দ্রীয় সরকারের। বাংলাদেশে ইউনূস সরকার বা খলিলুর রহমান সাহেব জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপের মুখেও যে রাখাইন করিডোরটা দিয়ে দিতে পারলেন না, সে সময় একদিকে রাজনৈতিক দলগুলোর দিক থেকে যেমন আপত্তি ছিল, সবচেয়ে বড় আপত্তি করেছিলেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তরফে করা হয়েছিল। এবং তখন খবর বেরিয়েছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শুধু বিমান বাহিনী নৌবাহিনী প্রধানকে নিয়ে যমুনায় গিয়ে ইউনূস সাহেবকে বলে এসেছেন যে করিডোর দেওয়া চলবে না। তাই নয়, তিনি সেনা দরবারেও বলেছিলেন যে নো ব্লাডি করিডোর দিতে হলে, রাখাইন করিডোর দিতে হলে সেটা কোনো নির্বাচিত সরকারকে এসেই এরকম একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। কারণ রাখাইন করিডোরের নামে যে আসলে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র মিলে শেষ পর্যন্ত অস্ত্র শস্ত্র এবং আরাকান আর্মির রসদ জোগাড়ের মানে পথ তৈরি করছে, সেটা তো আন্তর্জাতিকভাবেও নানা বিশ্লেষক লিখছিলেন। তাহলে এখন তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের এই চাপের মুখে কি করবেন? বা তিনি চীনকে করিডোর দিয়ে দেওয়ার একটা নীতিগত সিদ্ধান্ত, চীনা রাষ্ট্রদূত বলছেন করিডোরের কাজ এগিয়ে যাচ্ছে, সেটার সিদ্ধান্ত নিয়ে কি এই স্পষ্ট বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিলেন যে তিনি এসব রাখাইন করিডোর দেবেন না এবং মিয়ানমারের গৃহযুদ্ধ আরাকান আর্মির পক্ষে উস্কাতে কাজ করবেন না? মানে বাংলাদেশের স্ট্যান্ডটা কি সেখান থেকে বোঝা যায়? না, বাংলাদেশ এখন খুব একটা বিপদের মধ্যে আছে। কেন? যে এক সময় আমেরিকার সাথে ইউনূস সরকার বিশেষ করে একটা অত্যন্ত মানে বড় মাপের দহরম মহরম তারা করেছে, ইঙ্গিত দিয়েছে রাখাইন করিডোর হবে, ইঙ্গিত দিয়েছে রোহিঙ্গিয়ারা পরের বছর ঈদ গিয়ে দেশে গিয়ে করতে পারবে ইত্যাদি। ইউনূস সাহেব তো অনেক কিছু অগ্রিম বলে টলে, আর উনি আমেরিকা যা বলে তার বাইরে তো কিছু করবেন না। ওখানে বাংলাদেশ আর্মি বিশেষ করে জেনারেল ওয়াকারের আপত্তি ছিল, উনি ব্লাডি করিডোর ইউ আর রাইট উনি বলেছিলেন। কেন? ওয়াকার সাহেব একটা জিনিস সেনাবাহিনীর প্রধান হিসেবে বুঝতে পারছেন যে এইসব করলে, এই ধরনের করিডোর দিলে এখান দিয়ে অস্ত্রশস্ত্র গেলে, যেটা গেছে অনেকটা ইউনূস সাহেবের আমলে, একদম যায়নি তা না, কিন্তু সরাসরি ভাবে মায়ানমারের গৃহযুদ্ধে বাংলাদেশ জড়িয়ে পড়াটা বাংলাদেশের স্বার্থের জন্য ভালো হবে না। এটা যেমন বাংলাদেশের অনেকেই বোঝে। এইবার তারেক রহমান এসে উনি চীনে গেলেন, চীনের সাথে অনেকগুলি বড় বড় ডিল হলো এবং সেগুলি প্রধানত কোস্টাল, মানে বিশেষ করে বড় বড় বন্দর যেগুলি আছে সেখানে বড় বড় চাইনিজ কোম্পানিদের বড় বড় প্রজেক্টের মানে একমত হলেন তারেক সাহেব। সেই সব মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ও সই হয়েছে এবং চায়না ইতিমধ্যে স্পেসিফাই করে দিয়েছে যে কোন কোম্পানি কোথায় কত ডলার লাগাবে, কত মিলিয়ন ডলার কত বিলিয়ন ডলার লাগাবে। তো সেখানে মংলা, খানিক কিছু প্রজেক্ট পায়রা, আবার আনোয়ারা যেটা চিটাগাংয়ের কাছে যেটা গ্রোথ জোন। তো এখানে এখন মুশকিলটা হয়ে গেছে কি, যে চীন কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছে যে চীনের সাথে যে মায়ানমারের ইকোনমিক করিডর, যেটা ইউনান থেকে শুরু হয়ে একেবারে মায়ানমারের বুক চিরে রাখাইন প্রদেশে গিয়ে শেষ হচ্ছে উপকূলে, এবং যেটাকে কেন্দ্র করে
যেটাকে সচল করে চীন বঙ্গোপসাগরে তার একটা উপস্থিতি, হ্যাঁ, কথা মাথায় রেখেই তো এগোচ্ছে। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজিক পারপাস। শুধু তো এখানে ব্যবসা না, এখানে একটা স্ট্র্যাটেজিক ব্যাপারও আছে। স্ট্র্যাটেজিক ব্যাপারটা হচ্ছে চীনের সমস্যা নাকি, চীনের যে ছোট উপকূল যেটা, এটা হচ্ছে পূর্ব এশিয়ার দিকে। তো এই বিরাট ভারত মহাসাগরে চীনের উপস্থিতি বাড়াতে গেলে পাকিস্তানের ভিতর দিয়ে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যেমন ইম্পর্টেন্ট চীনের জন্য, যেটা সিনজিয়াং থেকে বেলুচিস্তান অব্দি, সেখানে একটা বিরাট গোলমাল চলছে, গৃহযুদ্ধ চলছে তুমি জানো। আর এদিকেও মায়ানমারে গৃহযুদ্ধ চলছে, কিন্তু চায়না মায়ানমার ইকোনমিক করিডোর গিভ দেম অ্যাক্সেস টু বে অফ বেঙ্গল, ওইদিকে অ্যারাবিয়ান সি, আলটিমেটলি ইন্ডিয়ান ওশেন। তো চায়নার এই লার্জার স্ট্র্যাটেজিক পারপাসে চীন এখন বলেইছে, এটা পরিষ্কার ভাবে শি জিনপিং এর সাথে তারেক রহমানের কথার পরে ওখানেও বলা হয়েছে, এবং এখন তো চীনা রাষ্ট্রদূত পরিষ্কারই বলছেন যে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর উইল বি এক্সটেন্ডেড টু বাংলাদেশ। অর্থাৎ ওই করিডোরটা এসে চকপিউতে শেষ হবে তা না, চকপিউর থেকে ওটা এই রাখাইন করিডোর যে রাস্তাটা চাইছে আমেরিকা, সেইটা দিয়েই, মানে চায়নাও তো খেলোয়াড় কম না, তারাও বুঝছে যে এই মায়ানমার সিভিল ওয়ারে আমেরিকা গোলমাল পাকানোর জন্য যে রাখাইন করিডোর চাইছে, ওই রাস্তাটা বাজিমাত করে দাও যে আমরা পাল্টা করিডোর ওখান দিয়ে করবো। এখন এই যে পাল্টা করিডোর, করিডোর এবং পাল্টা করিডোর, এই অনেকটা আওয়ামী লীগ বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ার মতো। হ্যাঁ, আমার মনে আছে যে বিবিসি বাংলায় যখন কপি টপি আসতো ঢাকার থেকে, যে ধাওয়া পাল্টা ধাওয়া, তো এটা তো অনেকটা ধাওয়া পাল্টা দেওয়া হয়ে গেল যে ভাই যেই রাস্তা দিয়ে ওইখানে আমেরিকানরা গোলমাল পাকানোর জন্য, অস্ত্র ঢোকানোর জন্য এবং এইসব করার জন্য যেই পথটাকে বেছে নিয়েছে, সেই পথ দিয়ে চীন একটা কাউন্টার চাল, মানে দাবার বোর্ডে তুমি একটা চাল দিয়ে বলছে এই যে এবার চেক, আমি আবার পাল্টা চেক দিয়ে বলছি এবার তোমার রাজা বধ হবে, এরকম একটা খেলা। তো এই খেলাতে মাঝখানে কে ফেসে গেছে এখন, এবং এটার জন্য পুরোপুরি ইউনূস সাহেব দায়ী। কেন ইউনূস সাহেব যেভাবে আমেরিকানদের মধ্যে একটা আশা জাগিয়ে রাখাইন করিডোর দিয়ে দেব, পরের বার রোহিঙ্গিয়ারা দেশে ফিরে গিয়ে ইট টিট করবেন, এবং আমেরিকানদের একটা ধারণা ছিল ইউনূস তো আমাদেরই লোক, আমরা ওকে বসিয়েছি, হ্যাঁ, শেখ হাসিনাকে ফেলে, এগুলি নতুন করে বলার কিছু নেই। তারেক সাহেব নির্বাচিত সরকার, তারেক সাহেব বাংলাদেশের পরিকাঠামো উন্নয়নের জন্য তার কাছে, কেন আমেরিকা তো পরিকাঠামো উন্নয়নে $5 দেবে না, আমেরিকা শুধু গোলযোগ পাকাবে, সারা পৃথিবীতেই তাই। ওরা $5 ইনভেস্ট করে কোথাও ডেভেলপমেন্ট কিছু করবে না, কিন্তু যুদ্ধ করবে, মারামারি করবে, গৃহযুদ্ধ বাঁধাবে, মারামারি। তো আমেরিকা এখানে $5 করবে না। বাংলাদেশের স্বার্থে তারেক সাহেবকে, এবং উনি নির্বাচিত সরকার, উনি ভোটে জয়ী হয়ে এসছেন, ওনাকে এই জিনিসটা করতেই হবে, যে বড় বড় পরিকাঠামোগত প্রজেক্ট ওনাকে হাতে নিতে হবে, এবং সেইখানে উনি টাকাটা মেইনলি কোথা থেকে পাবেন, হু হ্যাজ ডিপ পকেটস, অবভিয়াসলি চায়না। হ্যাঁ, তো এর জন্য উনি চীনের দিকে গেছেন। তাহলে বাংলাদেশের সংবাদ মাধ্যমেও এই খবর হয়েছে যে সার্জিও গোর যে ঢাকায় আসছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, তিনি মূলত এটা বুঝতে আসছেন যে বাংলাদেশ আসলে পররাষ্ট্র নীতিতে কোন দিকে ঝুঁকে থাকার কথা ভাবছে, মানে চীনের সাথে বেশি মাখামাখি যে ঝুঁকিপূর্ণ হবে, সেই ঘোষণা তো দিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশে এলেন, এবং এসেও সে কথা স্পষ্ট করে বলেছেন। এমনকি মার্কিন দূতাবাস আর চীনা দূতাবাসের মধ্যে এই নিয়ে এক রকমের বিবৃতি পাল্টা বিবৃতিও হয়েছে। এখন সার্জিও গোর এলেন বা যেই আসুন না কেন, বাংলাদেশ সরকার যদি সিদ্ধান্ত নেন যে তারা ইউনূস সরকারের মানে অতি মার্কিন মুখিতা থেকে সরে এসে, বা মার্কিন যুক্তরাষ্ট্র যা চাইবে তাই করবে না, তারা রাখাইন করিডোর করবে না, তারা চীন বাংলাদেশ মিয়ানমার করিডোর করবে, সেটা তারেক রহমানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এটা আবার কেন অনেক বিশ্লেষক মনে করছেন, কেন বলছেন তারা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এতটা ঘেঁষে পড়বার পর এখন আবার চীনের সঙ্গে গিয়ে করিডোর করাটা তারেক রহমান সরকারকেই বা বাংলাদেশকেই একটা টালমাটাল অবস্থায় ফেলতে পারে। তারেক রহমান নির্বাচিত সরকার, ওনাকে সবার কাছে শুনতে হচ্ছে যে শেখ হাসিনার আমলে প্রচুর উন্নয়ন হয়েছে, তো ওনাকে উন্নয়ন করতে হবে, ন্যাচারালি একটা ইলেকটোরাল পার্টি, তার কম্পিটিশনের ব্যাপার থাকবে। তো উনি চীনে গেছেন, চীন থেকে বড় বড় প্রজেক্ট আনবেন। এখন চীনে উনি যাওয়ার দুদিন আগেও আমি শুনেছি ব্রেন ক্রিস্টেনসন আকার ইঙ্গিতে হিন্ট করেছেন যে ডোন্ট গেট টু ক্লোজ টু চায়না। কেন আমেরিকানদের ব্যাপার হচ্ছে কি, আমি $5 দিয়ে তোমার দেশে একটা প্রকল্প করব না, কিন্তু তুমি এমন কারো কাছে গিয়ে প্রকল্প করার ব্যবস্থা যদি করো যাকে আমরা পছন্দ করি না,
তাহলে আমরা কাউবয় ডিপ্লোমেসি, আমরা এসে এখানে গোলমাল পাকাবো। এখন এখানে এটা ঘটনা যে আমেরিকানরা কিভাবে রেজিম চেঞ্জ করে শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে সেটা আমরা জানি, সের মধ্যে আর বিস্তারে যাচ্ছি না, তুমিও জানো আমিও জানি। এখানে একটা ব্যাপার তখন হয়ে যাচ্ছে যে তারেক রহমান যেহেতু পরিষ্কারভাবেই বুঝিয়ে দিয়েছেন যে হিজ প্রেফারেন্স ইজ চায়না, হ্যাঁ, আমেরিকার কোনো বিশেষ রিকোয়েস্ট উনি মানতে বাধ্য না। হি ইজ এন ইলেক্টেড প্রাইম মিনিস্টার, উনি দেশের উন্নয়নের স্বার্থে উনি চীনের কাছে গেছেন এবং চীনের থেকে প্রজেক্ট এখানে আনবেন নানা রকম, চীনেরটা। এখানে আরেকটা ব্যাপার আছে, চীনারাও তো খুব ওই সহজ লোক না। চীনারাও কিন্তু এই যে বড় বড় প্রকল্পের কথা বলেছেন, এক কথায় যে লালু হুলু যেগুলি, যে উইল ডু দিস উইল ডু দ্যাট, ওখানে $650 মিলিয়ন, ওখানে এত $1 মিলিয়ন, এগুলি কিন্তু তারা তখনই করবে যখন তুমি ওই করিডরটা এক্সটেন্ড করার ক্ষেত্রে সিদ্ধান্ত দেবে। অর্থাৎ তুমি আমার স্ট্র্যাটেজিক পারপাস অনুযায়ী কাজ যদি না করো, তো আমার টাকা পড়েছে তোমার এখানে কোটি কোটি ডলার ইনভেস্ট করার, আই হ্যাভ গট আদার প্লেসেস টু ইনভেস্ট। চায়নার টাকা তো ভাই সবাই চায় এবং চায়নাকে সবাই ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে চায়, ডিপ পকেটস। তো এই জায়গাতে তারেক সাহেবের এখন সাম রাখবে না কুল রাখবে, কারণ একদিকে হচ্ছে কাউবয়, হ্যাঁ, সে বন্দুক পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে যে তুমি যদি বেশি চীন টিন করো এখানে এবং চাইনিজ করিডোর টরিডোর এক্সটেন্ড করো, এবং ওই ওয়াশিংটনে বসে আছেন ট্রাম্প সাহেব, ইজ দ্য আলটিমেট কাউবয়, ইফ ইউ ডোন্ট মেক মি হ্যাপি আই উইল ডু সামথিং হুইচ উইল পুট ইউ ইন দ্য বে অফ বেঙ্গল, আমি বঙ্গোপসাগরে তোমায় ফেলে দিতে পারি, এরকম আমেরিকান স্টেটের তো অ্যাটিটিউডটা তাই। তাহলে আরেকটা রাষ্ট্র ভেনিজুয়েলা তার প্রেসিডেন্টকে হাইজ্যাক করে নিয়ে চলে আসছে, গ্যাংস্টারিজম। It is actually on a world stage this is gangsterism magnified. এখন এখানে যেহেতু একটা রেজিম চেঞ্জ তারা করেছে, what stops them from doing another regime change? এখানেই ব্যাপারটা হচ্ছে কি, আমেরিকা বলে বিরাট ডেমোক্রেসি, কিন্তু দে আর ভেরি কমফোর্টেবল উইথ ইন্টারিম গভর্নমেন্টস লাইক ইউনুস, যাদের কোনো ইলেকটোরাল বেসিস নেই, যারা টিকে থাকার জন্য সাহেবদের দুবেলা স্যালুট দেবে। তো এইখানে আজকে তারেক রহমানের কাছে এটা বিরাট চ্যালেঞ্জ, আমি মনে করি বিরাট চ্যালেঞ্জ, হাউ হি উইল হ্যান্ডেল সার্জিও গোর। কেন সার্জিও গোর নবনীতা ইজ নট এ প্রফেশনাল ডিপ্লোম্যাট, ইজ এ ট্রাম্প বাডি, ও ট্রাম্পের বন্ধু, একেবারে ইনার সার্কেলের লোক। এর জন্য ওকে শুধু ভারতের রাষ্ট্রদূত না, এই পুরো অঞ্চলের দায়িত্ব তাকে দিয়েছে। অর্থাৎ আমার হয়ে তুমি ওখানে লাঠি ঘোরাবে, এবং somebody who is not falling in line, you will do the needful, তুমি যা করার করবে। এখন সার্জিও গোরের ভিজিটের আমি যতটুকু বুঝি একটাই পারপাস, সেটা হচ্ছে যে এই যে চীনের দিকে একটা ক্লিয়ারলি তারেক সাহেব ঝুঁকছেন, হ্যাঁ, এটা এই জায়গা থেকে তাকে বিরত করা, তাকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া যে তুমি যদি আমাদের কথা না শোনো, তো শেখ হাসিনা আমাদের কথা শোনেননি, উনি প্যাচে পড়েছেন, ইউ মে মিট দ্য সেম ফেট। তো এইখানে আমি একটা কথা বলেই শেষ করব, যে এই জায়গাতে ভারতও চায় না মায়ানমারে একটা বিরাট অরাজকতা সৃষ্টি হোক, বাংলাদেশকে ভিত্তি করে আমেরিকা সেটা করুক। এর জন্য তুমি দেখবে যে আমেরিকান যে মার্সেনারি ম্যাথিউ ভ্যান ডাইক, তাকে তো ভারত অ্যারেস্ট করেছে, সে যখন মায়ানমার থেকে মিজোরাম হয়ে ফিরছিল, এবং তাকে এখনো ছাড়েনি। এবং এটা নিয়ে ট্রাম্প সাহেবের লোকজন আমাদের উপর খুবই ক্ষুব্ধ, ইন্ডিয়ার উপর। তো এখানে যেটা ব্যাপার, এই রিজিনাল স্টেবিলিটির জন্য এখানে মার্কিনদের আনাগোনা এবং চলাফেরাটা খুবই বিপজ্জনক, এটা তারেক সাহেবকেও বুঝতে হবে। কারণ তারেক সাহেব কি করে মার্কিনদেরও সামলাবে, চীনকেও সামলাবে, ইট ইজ এ মেজর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিয়েই তারেক সাহেবকে এগোতে হবে। অসংখ্য ধন্যবাদ সুবীর ভৌমিক।